হামে আক্রান্ত গতকালকের রিপোর্ট অনুযায়ী ৪৭,২৬০ জন, যাদের মধ্যে ৬৯% বাচ্চা হচ্ছে ৫ বছরের নিচে, যাদের বয়স হচ্ছে ৫ বছরের নিচে। অ্যান্ড এদের মধ্যেও ৭৮% শিশু টোটালি কোনো টিকাই পায় নাই। ৭৮% শিশু, ৭৯% শিশুই হচ্ছে ৫ বছরের নিচে যাদের বয়স। তাহলে আপনারা ভাবেন যে এই বাচ্চাগুলোর জন্মসাল থেকে কত সালে জন্মগ্রহণ করেছে, অ্যান্ড কোন অন্তর্বর্তী সরকার বা কোন কাঠবাবার সরকারে তারা জন্মগ্রহণ করে টিকা পায়নি। এটা নিয়ে আমাদের এই যে ক্যাঙ্গারু একটা প্রশাসন, ক্যাঙ্গারু কোর্ট, ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা, ক্যাঙ্গারু আইন ব্যবস্থা, কোনো মাথা ব্যথা নেই। এই ক্যাঙ্গারু প্রশাসন, এই কাঠবাবার প্রশাসন, ওনারা হচ্ছেন দৌলদিয়ার এক খাসি। সেই খাসিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র বানাইছে। সেই মেয়রকে আবার শপথ গ্রহণের অনুষ্ঠান চালাইতেছে। সেই শপথ গ্রহণের অনুষ্ঠান নিয়ে প্রত্যেকটা টিভি চ্যানেল নিউজ বানাইতেছে যে একটা দামরি খাসি, এই খাসিরে শপথ গ্রহণ করাইতেছে। অথচ দেখেন এইদিকে যে মারা গিয়েছে গতকালকের রিপোর্ট অনুযায়ী ৩১১ জন শিশু, গতকালকের ৪ তারিখের রিপোর্ট অনুযায়ী ৩১১ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। অ্যান্ড ৪৭,২৬০ জন শিশু হামে আক্রান্ত, অলরেডি আক্রান্ত। আরও যে কত কত এর সংখ্যা বাড়বে সেটা এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞরা কোনো ধারণা করতে পারতেছে না। সো এরকম একটা ভাইটাল সংকটময় মুহূর্তের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যেখানে আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান, কোনো কিছুর হদিস আমাদের কাছে নাই যে আমরা আদৌ এই বাংলাদেশে শেষ পর্যন্ত আমার সন্তান টিকে থাকতে পারবে। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, তাদের ফ্যামিলির যে আহাজারি, তাদের যে কান্না, তাদের যে আকুতি মিনতি, এগুলো দেখে আসলে ঠিক থাকা যায় না, সুস্থ থাকা যায় না। যেহেতু একজন সুস্থ স্বাভাবিক নাগরিক আমি এই দেশের, আমি মনে করি ঠিক থাকতে পারি না। বাট এমনভাবে হাত পা বাঁধা যে কিছু করার ক্ষমতা, শক্তি আল্লাহ ওটার জন্য এখন পর্যন্ত হয়তো বা আমাকে তো যোগ্য করে নাই। বাট আমি আপ্রাণ চেষ্টা করছি, অ্যান্ড আপনাদের মাধ্যমেই সেটা চেষ্টা করছি যে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশে ফিরে আসে, বা বাংলাদেশের জনগণ যে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে মনে করতেছে, বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নগুলো, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাগুলো প্রত্যেকটা সেক্টরে মানুষ মিস করতেছে, অনুভব করতেছে, এটাই আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমি সাবরিনা আপনাদের কাছে আসি, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরি যে আপনারা একটু শুনেন, আপনারা একটু বোঝেন। বাংলাদেশের সুস্থ নাগরিক হিসেবে আপনারা এগুলো একটু পর্যালোচনা করেন। গতকালকে আমি যখন লাইভ করেছি আমাকে গালাগালি তো করেছেন, সেটার যখন আমি একটা রিপ্লে করি তখন আপনাদেরকে যদি আমি আমার পেজের ইনবক্স দেখাতে পারি যে এত পরিমাণ গালাগালি গতকালকের লাইভের পরে আমাকে করা হয়েছে, এত পরিমাণ গালাগালি মনে হয় না যে আমি আর শুনছি। বাট গতকালকে আমাকে প্রচুর পরিমাণে গালাগালি করছে। গালাগালি করে কি পান বলেন? গালাগালি করে স্বাদ কোথায় পান? একটাও তো মিথ্যা কথা বলি না, বানায় কথা বলি না, কোনো রিপোর্ট ছাড়া কথা বলি না, তথ্য ছাড়া কোনো কিছু আপনাদের মধ্যে গুজব ছড়াই না। যেমন করে আপনারা কি ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ফলো করেন, সেই সালমান মুক্তাদি যেভাবে আপনাদের মধ্যে গুজব ছড়ায়, আমি তো গুজব ছড়াই না। আপনারা জানেন যে কয়েকদিন আগে নেত্রকোনায় 11 বছরের একটা বাচ্চা শিশু ধর্ষণ হয়েছে। অ্যান্ড ধর্ষণ হওয়ার পরে 6 মাসের অন্তঃসত্ত্বা, 11 বছরের একটা শিশুর পেটের মধ্যে 6 মাসের একটা বাচ্চা নড়াচড়া করতেছে। ভাবতে পারেন, ভাবা যায় যে এই বাংলাদেশে আপনি দাঁড়িয়ে আছেন, এই বাংলাদেশে আপনি আপনার সন্তানকে বড় করার চিন্তা ভাবনা করেন কি করে? এই বাংলাদেশ কি আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য? এই বাংলাদেশে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন,
বড় করবেন, বড় কিছু বানানোর স্বপ্ন দেখেন। এই বাংলাদেশে এই 2024-এর জঙ্গি আন্দোলনের পরের যে বাংলাদেশ আপনারা বলেন, লাল স্বাধীনতা আপনারা করছেন, আপনাদের লাল শহীদরা তো একের পর এক ফেরত আসতেছে, একের পর এক ফেরত আসছে। এই বাংলাদেশে আপনি কিভাবে নিজেকে সুস্থ দাবি করেন, কিভাবে নিজের সন্তানের জন্য এই পরিবেশটাকে সুস্থ স্বাভাবিক পরিবেশ মনে করেন, যেখানে 11 বছরের একটা বাচ্চা ধর্ষিত হয়েছে, সেই বাচ্চার পেটের মধ্যে 6 মাসের একটা বাচ্চা। ও মাই গড! সালমান মুক্তাদির, টিকটকার ওরফে কন্টেন্ট ক্রিয়েটর, বিশাল মাপের ইনফ্লুয়েন্সার, 4 মিলিয়ন তার ফলোয়ার, বিশাল মাপের কেউ। ওই যে মনে নাই, আপনারা চিনেন তো, 2 বাচ্চার মারে নিয়ে যে ডলাডলি করছিল, ঘষাঘষি করছিল, কট খাইয়া যে বিয়া ঝুলা পড়ছিল গলার মধ্যে। দিশা, 2 বাচ্চার ডিভোর্সি মা, তার কাছে মজা নিতে গেছিল, এরপরে গলায় ঝুইলা কট দিয়া দিছে। সেই ল্যাংটা সালমান মুক্তাদির পোস্ট করেছে 11 বছরের শিশু যে ধর্ষণ হয়েছে সেটা নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় শিক্ষক, ওই মাদ্রাসার শিক্ষকের কথা বলেছে, শিক্ষকের ছবি পোস্ট করেছে, ডিএনএ টেস্ট করে নাকি সেটার ভুল প্রমাণ হয়েছে, সেই মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা হুজুর নাকি এই আকাম করে নাই, এই আকাম করছে নাকি সেই বাচ্চার নানা। এটা পোস্ট করেছে সালমান মুক্তাদির অ্যান্ড বাংলাদেশের অন্যতম ফেমাস একজন বক্তা জুবায়ের আহমেদ তাসরিফ। বিশাল মাপের বক্তা উনি। দেখেন, এই যে দাড়ি টুপিওয়ালাদেরকে মানুষ, বাংলাদেশের মানুষ যে ঘৃণা ভরে দেখে, আল্লাহ মাফ করুক, আমাকে মাফ করুক আল্লাহ, এটার পিছনেও তো কিছু কারণ আছে। সবাই তো হুজুর না, সবাই আলেম না। দাড়ি টুপির পিছনে যে শয়তান ঘোরে, এটার তো জলজন্ত প্রমাণ এই নেত্রকোনার সেই মাদ্রাসা শিক্ষক। এই যে সেই জঙ্গিকে বাঁচানোর জন্য, সেই রাজাকারকে বাঁচানোর জন্য, জামাতি হুজুরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন এক একজন। তারা ডিএনএ পর্যন্ত টেস্ট করে ফেলছে। জুবায়ের আহমেদ তাসরিফ নামের একজন বক্তা আছে, আপনারা সার্চ করে দেখবেন যদি কেউ না চেনেন। তিনি পোস্ট করেছেন আলেমকে নাকি আমরা মিথ্যাচার করেছি তার বিরুদ্ধে, এখন নাকি ডিএনএ প্রমাণিত হয়ে গিয়েছে, এখন আমরা কিভাবে তার কাছে লজ্জায়, সালমান মুক্তাদির বলে, কিভাবে আমরা তার কাছে এখন সরি বলবো, কোন মুখ নিয়ে তার সামনে আমরা দাঁড়াবো? ও মাই গড! অথচ আজকে র্যাব গতকালকে ময়মনসিংহের গৌরীপুর থেকে সেই দাড়ি টুপিওয়ালা জানোয়ারকে অ্যারেস্ট করেছে। অ্যান্ড র্যাব জানিয়েছে যে এই যে নিউজটা ছড়ানো হয়েছে, যে গুজবটা ছড়ানো হয়েছে, যে ডিএনএ টেস্ট করা হয়েছে, এই শিক্ষকের সাথে তার ভ্রূণের কোনো মিল পাওয়া যায় না, এই ভ্রূণ ওই বাচ্চার নানার, ওই নানার কাছে নাকি সেই বাচ্চা ঘুমাইতো। মানে কিভাবে একটা ফ্যামিলি, বাচ্চাটার বাবা নাই, বাচ্চাটার মা, আমি যতটুকু শুনেছি কুমিল্লায় মানুষের বাড়িতে কাজ করে, বাচ্চাটা নানা নানির কাছে থেকে পড়াশোনা করে, মাদ্রাসায় যায়। এই যে অসহায় একটা ফ্যামিলির উপরে এত বড় একটা প্রেশার, 11 বছরের একটা বাচ্চা, তার পেটে 6 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটা বাঁচবে কি করে সেটা নিয়ে তারা যুদ্ধ করতেছে। আর তাদের উপরেই চাপায় দিচ্ছে যে তার নানাই এই কাজ করছে, তার নানা ধর্ষণ করছে, সেটা নাকি ডিএনএ টেস্ট হয়ে গেছে। অথচ আজকে র্যাব 14 থেকে বলছে এটা সম্পূর্ণ গুজব, কোনো ডিএনএ টেস্ট এখন পর্যন্ত করা হয়নি, কোনো টেস্ট করা হয়নি। তাহলে এই যে গুজব যে ছড়াইলো সালমান মুক্তাদির অ্যান্ড জুবায়ের আহমেদ তাসরিফ, এদের জন্য, এদের বিরুদ্ধে এই প্রশাসন কি ব্যবস্থা নেবে? ওপেনলি তারা গুজব ছড়াইতেছে। তারা জামাতিদের বাঁচানোর জন্য, জামাতি এক হুজুরকে বাঁচানোর জন্য পুরা দোষটা চাপাই দিছে নানার উপরে। যে ফ্যামিলিটা এখন, আপনি জাস্ট চিন্তা করেন, এই বাচ্চাটা তো বড় হবে যদি বেঁচে থাকে, 11 বছরের যে মেয়েটা, ও তো বড় হবে, ও তো এখনো বুঝতেছে না, ও বোঝেই না যে ওর পেটের মধ্যে একটা বাচ্চা কেমনে কি হয়েছে। এই মেয়েটা যখন বড় হবে তখনই আমাদের সমাজ এই মেয়েটাকে বাঁচতে দিবে?
এই মেয়েটাকে আমরা কোন চোখে দেখব বা কি বলবো এই মেয়েটা বড় হওয়ার পরে? এই যে গুজব, গুজব ছাড়া একটা বিভ্রান্তি তৈরি করছে, বিভ্রান্তি তৈরি কইরা মানে মাওলানা সাহেব একদম নির্দোষ। এরপরে আবার যখন দেখবেন এই মাওলানা প্রমাণিত হয়ে যাবে, জামাতি মাওলানা যখন প্রমাণিত হয়ে যাবে যে হ্যাঁ এই বাচ্চাটার যে বাচ্চা পেটে সেটার জন্য এই মাওলানা দেয়, তখন এই সালমান মুক্তাদিরাই প্রকাশ করবে যে এটা ছাত্রলীগ ছিল, এটা আওয়ামী লীগের নেতা ছিল। দেখবেন এরা প্রকাশ করবে আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগ করতো। ফরহাদ ইসলাম ভাইয়া, দেশ বাঁচাতে হলে রাজাকার দূর করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর সেই জন্য কি হতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন আর একজনকে অবশ্যই, একজন আর বিপদ দেখে আর একজনকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। এখন আমরা কি করি যে একজন বিপদে পড়েছে আমি পিছন থেকে দৌড় দিই, এটা করা যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের মধ্যে বন্ধন আরও বেশি বাড়াতে হবে, বন্ধন অটুট করতে হবে। আমরা একজন একটু ভালো কিছু করতেছে তার পিছনে 10 জন লেগে যাই তাকে গুপ্ত প্রমাণ করার জন্য, তাকে বটবাহিনী প্রমাণ করার জন্য। এটা করা যাবে না। অ্যাটলিস্ট এরকম যদি কারো চোখে পড়ে যায় যে অমুক লোকটা বটবাহিনী। আমি দেখছি যে গত 2 দিন ধরে সালাউদ্দিন ভাই, ওনাকে নিয়ে হিউজ পরিমাণের চলতেছে, পোস্ট চলতেছে। এখন বলা যায় যে টক অফ দ্য কান্ট্রি, মানে আমাদের দলের মধ্যে চলতেছে সালাউদ্দিন ভাইকে নিয়ে। আমি যদিও সালাউদ্দিন ভাই সম্পর্কে তেমন ভালো কিছুই জানি না, বাট আমি ওনাকে 5ই আগস্টের পর থেকে দেখেছি যে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং লড়াকু সৈনিক। এটা 5ই আগস্টের পর থেকে দেখেছি। আমি কিন্তু জানি না যে 5ই আগস্টের আগে ওনার রাজনৈতিক পরিচয় কি বা ওনার চিন্তাধারা কি ছিল। আমি 5ই আগস্টের পর থেকে যদি 3-4 জন ব্যক্তিকে ফলো করি তাহলে তার মধ্যে সালাউদ্দিন ভাই একজন ছিল, নিজম মজুমদার ভাইয়া একজন, সুশান্ত দাদা একজন। সো যাই হোক, এখন দেখছি সালাউদ্দিন ভাইকে নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে, অনেক মতের পার্থক্য রয়েছে। তাকে গুপ্ত বলে ট্যাগ দেওয়া হচ্ছে। সালাউদ্দিন ভাইও বারবার করে চেষ্টা করছেন তাকে নির্দোষ প্রমাণ করার জন্য। সো আমরা যেটা এখন ভুল করতেছি, আমাদের মধ্যে যেটা সব থেকে বড় ভুল হচ্ছে যে আমরা নিজেরা নিজেদের মধ্যে গ্রুপিং করতেছি। আমি গতকালকের লাইভেও আপনাদেরকে বলেছি যে এই গ্রুপিং ব্যাপারটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের যদি কাউকে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন আমরা অবশ্যই তার সাথে পার্সোনালি শেয়ার করি, পার্সোনালি যেন তার সাথে আমরা এটা নিয়ে ডিসকাস করি যে ব্যাপারটা কি হয়েছে আসলে। 5ই আগস্টের আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি অ্যাটলিস্ট আমার দিক থেকে যদি আমি বলি, আমি একদমই সাধারণ স্টুডেন্ট হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আমি 5ই আগস্টের আগে বুঝতে পারি নাই যে এটা ওদের ম্যাটিকুলাস ডিজাইন। 5ই আগস্টের আগে বলতে 4ই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পারি নাই যে এটা ওদের একটা এই জঙ্গি বাহিনীর একটা ম্যাটিকুলাস ডিজাইন, ওরা দেশের মধ্যে একটা জঙ্গি হামলা করবে, এটা বুঝতে পারি না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে কোটা সংস্কারটা হওয়া উচিত, বাট কোটাটা বাতিল হওয়া উচিত না, কোটা সংস্কার হওয়া উচিত। কিছুটা সংস্কার হোক, এটা আমিও চেয়েছি। সো সেই সাধারণ জ্ঞান থেকে, সাধারণ নলেজ থেকে হয়তো বা অনেকেই চেয়েছে। 5ই আগস্টের আগে অনেকের পোস্টই অনেক রকমের ছিল, কিন্তু 5ই আগস্টের পরে যখন তারা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে তখন দলের জন্য সব থেকে বড় অবদান রাখছে। এই যে দেখেন আমি কিন্তু 5ই আগস্টের আগে অনেকবার মানে পোস্টও করেছি যে কোটা সংস্কারের পক্ষে পোস্ট করেছি। বাট 5ই আগস্ট থেকে দেখেন আমার স্থানটা, দেখেন আপনার স্থানটা, দেখেন যারা আমাকে গুপ্ত প্রমাণ করবেন বা গুপ্ত বলবেন তাদের অবস্থানটা দেখেন। সো এরকম সালাউদ্দিন ভাইয়ের অবস্থানটাও দেখেন। হয়তো বা আমরা খালি চোখে দেখতে পাই নাই, 5ই আগস্টের আগে দেখতে পাই নাই, তাই 2-একটা পোস্ট হয়তো বা আমাদের এখান থেকে হয়ে গেছে, বাট আমি এটা শিওর না যে সালাউদ্দিন ভাই এই পোস্ট করেছে কিনা। কারণ একটা টিমকে দেখি যে প্রচুর পরিমাণে প্রপাগান্ডা ছড়াচ্ছে, প্রচুর পরিমাণে। ভাই যদি পার্সোনাল কোনো ইস্যু থেকে থাকে বা সত্যি যদি, আমি এটা একদমই না যে আমি সালাউদ্দিন ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছি, বাট হ্যাঁ যে কেউ, সালাউদ্দিন ভাই হোক, সুশান্ত দাদা হোক, এই টিম থেকে অমি পিয়াল ভাইয়া হোক, ডক্টর আইজুদ্দিন হোক, যে কেউ হোক, তাদের সম্পর্কে যদি আমাদের কোনো প্রকার সন্দেহ থেকে থাকে বা তাদের কোনো পোস্টে যদি আমার খারাপ লেগে থাকে, আমাদের যদি সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে, তার সাথে আমরা পার্সোনালি এই ব্যাপারগুলো নিয়ে কন্ট্যাক্ট করতে পারি। এমন তো না যে সে ধরা ছোঁয়ার বাহিরে, তার সাথে কোনোভাবে যোগাযোগই করা যাচ্ছে না, এরকম তো না। আমি যতটুকু জানি যে সালাউদ্দিন ভাইয়ের সাথে খুব ইজিলি যোগাযোগ করা যায়। আপনাদের সমস্যা থাকলে তাকে পার্সোনাল বলেন ব্যাপারগুলো, তার কাছ থেকে জানতে চান, তার কাছে উত্তর চান। আর সোশ্যাল মিডিয়ায় নোংরামি কেন ভাই?
এই নোংরামিগুলো করে আমরা কি করতেছি, আমরা নিজেদের ক্ষতি করতেছি। নিজেদের ক্ষতি করতেছি কিভাবে? কারণ এতে বট বাহিনীরা, বিএনপিরা, জামাতিরা, এনসিপিরা খুব সুযোগ পাচ্ছে, খুব সুযোগ পাচ্ছে আমাদের লুঙ্গির নিচ থেকে বের হয়ে আসার জন্য। ওরা কিন্তু অলরেডি ফাঁদ পেতেছে, আর সেই ফাঁদ অনুযায়ী ওরা কাজ করতেছে, ওরা সেই অনুযায়ী কিন্তু কাজ করতেছে। অ্যান্ড কাজ করতেছে বিধায় আমাদের মধ্যে এই এই যে দূরত্বগুলো, আমাদের মধ্যে এই যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, একজন আরেকজনকে সহ্যই করতে পারতেছে না, একজন আরেকজনকে ট্যাগ দিতেছে, এটা কিন্তু একদমই ঠিক না, একদমই ঠিক না। আমাদের আগে নিজেদের বোঝা উচিত যে আমাদের ভিতরে কারা ঢুকে গেছে। যারা দেখেন যে আওয়ামী লীগ নিয়ে, জননেত্রীকে নিয়ে খুব কথা বলতেছে, ওকে ফাইন, ঠিক আছে, তাদেরকে আমরা সাপোর্ট করছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া, কোনো সাক্ষী ছাড়া একটা পোস্ট পেলো, সেই পোস্ট নিয়ে শুরু করে দিছে এই গুপ্ত সুপ্ত এই সেই হান্তান ইচ্ছা মতো গালাগালি শুরু করে দিচ্ছে। এটা একদমই ঠিক না। আগে তার সাথে কথা বলা উচিত, বা এই যে এই গালাগালিগুলা তৈরি করতেছে, যে এই গ্রুপিংগুলা তৈরি করতেছে, আমার মনে হয় যে তার সাথে আগে কথা বলা উচিত যে সে কিসের ভিত্তিতে বা কিসের প্রমাণে দু একটা পোস্ট করেছে, সেই পোস্ট নিয়েই তো কেউ গুপ্ত হতে পারে না। আমরা যদি এত সচেতন হয়ে থাকি, এত সচেতন নাগরিক যদি আমরা হয়ে থাকতাম, তাহলে গত 17 বছর আমাদের লুঙ্গির নিচ থেকে এক একটা জামাত তৈরি হয়ে, এত বড় বড় শিবির হয়ে তারা আমাদের দলের ক্ষতি করতো না। সো যাই হোক, আপনারা দেখেন, আপনারা অনেক ভালো ভালো জ্ঞানী মানুষ আছেন। এই কাজগুলো আমি পছন্দ করি না, তাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, বা আপনারা কে কিভাবে নেন। অনেকেই আছেন যারা সালাউদ্দিন ভাইয়ের পক্ষে কথা বলতেছেন, তাদের আবার আমার এই কথাগুলো ভালো লাগবে। যারা বিপক্ষে আছেন তাদের আবার আমাকে গালি দিতে ইচ্ছে করবে। বাট একবার একটু ভাববেন যে আদৌ আপনি যাকে গালাগালি দিচ্ছেন তার অবদান কি, সে কি করেছে, বা সে যদি একটা পোস্ট করেও থাকে সেটা সে কখন করেছে। ইভেন আমি দেখেছি জুলাইয়ের মেবি 17 তারিখ বা 16 তারিখ, 17 তারিখ, আমার টাইমটা মনে নেই, বাট এই টাইমেই আমি সালাউদ্দিন ভাইয়ের দুর্দান্ত প্রতিবাদ, জামাত শিবির নিয়ে দুর্দান্ত প্রতিবাদ তিনি যে করেছেন বিদেশের মাটিতে বসে, সেই লাইভ ভিডিও আমি দেখেছি। তাহলে যে মানুষটা 5ই আগস্ট, আপনারা 4ই আগস্টের একটা পোস্ট শেয়ার করে তাকে গালাগালি করছেন, সেই পোস্টটা ছিল মেবি এরকম যে ছাত্রদেরকে হত্যা করার জন্য আওয়ামী লীগকে অবশ্যই এটা জবাব দিতে হবে, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, এরকম অনেক কিছু লেখা ছিল। আমি জানি না এটা আদৌ ইডিট করা কিনা। সো যে মানুষটা জুলাই মাসে শেখ হাসিনার পক্ষ হয়ে জামাত বিএনপিদেরকে নিয়ে, জামাত শিবিরদেরকে নিয়ে স্লোগান তুলেছে, স্লোগান করেছে, সে কিভাবে 4ই আগস্ট এরকম একটা পোস্ট করে? এটা তো সাধারণ জ্ঞান, সাধারণ নলেজে আপনাদের বোঝা উচিত। আপনারা অনেক মেধাবী, বাট আপনারা কিভাবে না বুঝে একটা মানুষকে গালাগালি করতেছেন। আচ্ছা, গালাগালি করতেছেন, তারও দোষ ছিল হয়তো বা, কিন্তু সেটা নিয়ে তো তার সাথে কথা বলা যায়, ডিরেক্টলি তার কাছেই জিজ্ঞেস করা যায় সে কেন এটা করেছে, বা সে যে গুপ্ত সেটার প্রমাণ তো আপনাদের কাছে আছে, তাকেই ধরায় দেন। যাই হোক, আমরা আমাদের মধ্যে নোংরামি না করি। কারো যদি ভুল হয় সেটা নিয়ে তার সাথে কথা বলি ডিরেক্টলি। আমার মনে হয় আশেপাশে থেকে তার কাছ থেকে জিজ্ঞেস না করে তার নিজের সাথে কথা বলা ভালো। আমি সবসময় বলি যে আমাকে নিয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, ডেফিনেটলি সেটা আমার সাথে আগে শেয়ার করবেন, অবশ্যই আমাকে সেটা জানাবেন, অ্যান্ড আমার কাছে সেটা জবাব চাইবেন। যদি আমার জবাবটা আপনার মনের মতো না হয়, বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ এইটার সাথে সাবরিনা যুক্ত ছিল, তাহলে আপনি আপনার মতো করে, আমি যদি ব্যর্থ হই আমাকে প্রমাণ করতে, তাহলে আপনি কথা বলেন। বাট আমার কাছে জিজ্ঞেস না করে, আমার কাছে প্রমাণ না চেয়ে আমার নামে একটা গুজব ছড়ায় দিলেন, একটা একটা গ্রুপ তৈরি করে ফেললেন, সেই গ্রুপকে জানায় দিলেন যে এই মেয়েটাকে গালাগালি করো, এই মেয়েটাকে নিয়ে ভিডিও তৈরি করো। কয়েকজন আছে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো অ্যাক্টিভ, তারা কিছু পেলেই গালাগালি শুরু করে দেয়, মিডল ফিঙ্গার দেখায়। এরা বড় মাপের নেতা হয়ে গেছে, এদেরকে আবার কিছু বলাও যায় না। এদেরকে যদি আপনি একটু ভালো কিছু বলতে চান যে ভাই বা বোন এভাবে করে গালাগালি করে দলের বদনাম করতেছো, তাহলে আবার তাদের হ্যাডামে খুব লেগে যায়, তারা আবার আপনাকে নিয়েই পোস্ট শুরু করে দেয়। এই হচ্ছে চলতেছে কিছু বাচ্চা 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 মেয়ে ছেলেদের কাজ। সো যাই হোক, অবশ্যই তারা বুঝবে যে তাদের ভুল হচ্ছে কোথায়, আর আমাদের দায়িত্ব তাদেরকে বোঝানো। আমাদেরকে গালাগালি করলেই আমরা সেই দায়িত্ব ছেড়ে দিব, এটা আমাদের আবার বড় ভুল হবে। যেহেতু ওরা আমাদেরই দল, আমাদেরই ভাই বোন, ওদেরকে বোঝানো আমাদের দায়িত্ব। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলতেছি,
এইবার আমার বিদায় নেওয়ার পালা। দোয়া করবেন আমার জন্য, যে যেখানে আছেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমি বারবারই বলি যে দেশকে বাঁচাতে হলে আপনাকে প্রয়োজন, আর আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বটবাহিনীদের কাছ থেকে, এই রাজাকারদের কাছ থেকে, এই গুপ্ত শিবিরদের কাছ থেকে, এই জঙ্গিদের কাছ থেকে, রাজাকার আলবদর শামসদের কাছ থেকে। সো আপনি টেকনিক্যালি দেশের জন্য লড়াই করবেন, ফাইট করবেন, কিন্তু সেটা ডেফিনেটলি কৌশলগতভাবে, যাতে আপনার উপরে কোনো ধরনের অ্যাটাক না আসে, আপনি নিজে যাতে সেফ থাকতে পারেন অ্যান্ড আপনার ফ্যামিলি যাতে সেফ থাকতে পারে, সেই অনুযায়ী অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, অ্যান্ড আমি যেন দেশের হয়ে, দেশের জনগণের হয়ে, আপনাদের হয়ে লড়াই করতে পারি সারা জীবন। সেই দোয়ার দরখাস্ত রইল আপনাদের কাছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।